প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমাদের অ্যাকাউন্টিং টিপস বক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা শিখব জাবেদা অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন 3। এই অনুশীলনীর সমাধান করতে গেলে আমার প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা অতি সহজে সমাধান করতে পারবো। তা আসুন দেখি প্রশ্নে কী দেওয়া আছে। প্রশ্ন 3, চৌধুরী হার্ডওয়্যারের 2017 সালের জানুয়ারি মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। জানুয়ারি 1, নগদ 2,50,000 টাকা ও 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তার মানে এখানে আমার বুঝতে হবে নগদ 2,50,000 টাকা এবং 65,000 টাকা আমরা এই টাকা নিয়ে বা এই আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছি। এখন প্রশ্ন হলো এই টাকাটা কে দিয়েছে? এটা মূলত মালিক কর্তৃক বা মালিক আমাদের দিয়েছেন। তার মানে মালিক এটা আমাদের দিয়েছেন, এটা দিয়ে আমরা ব্যবসা শুরু করেছিলাম। জানুয়ারি 1, নগদ 2,50,000 টাকা ও 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। জানুয়ারি 5% বার্তায় সুবর্ণ ট্রেডার্সের কাছে প্রতি ফুট 192 টাকা দরে 250 ফুট GI5 বিক্রয়। 5% বার্তায়, তার মানে আমার যে দামটা হবে এখানে 5% বার্তা। আমি এর আগেও অন্য ক্লাসে আমি আলোচনা করেছি যে কারবারি বার্তা কখনো অন্তর্ভুক্ত হয় না। এখানে 5% বার্তা আমার কারবারি বার্তা বাদ দিয়ে অন্তর্ভুক্ত করতে হবে। এটা অবশ্যই সুবর্ণ ট্রেডার্সের কাছে আমি বাকিতে বিক্রয় করেছি, সুতরাং চালান নং হবে আমার এখানে 205 এবং প্যাকিং খরচ 500 টাকা। এখানে প্যাকিং খরচ সম্পর্কে কোনো নির্দিষ্ট উল্লেখ নেই যে এটা কে এটার ব্যয়ভার বহন করবে, এটা কি ক্রেতা বহন করবে বা বিক্রেতা। যদি কোনো কিছু উল্লেখ না থাকে আমরা মনে করব এখানে ক্রেতা এটা বহন করবে। এই প্যাকিং খরচটা আমরা যোগ করে দেখাবো। জানুয়ারি 8, রাজন ট্রেডার্সের কাছ থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। রাজন ট্রেডার্সের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করে আমরা নগদ টাকা না দিয়ে চেক দিয়ে দিছি। চেক বলতে এখানে ব্যাংক থেকে পরিশোধ করা হবে। তার মানে এটা হবে রাজন ট্রেডার্সের হিসাব ডেবিট এবং যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে সুতরাং এটা হবে ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি 15, ব্যবসায়ী ব্যবহারের জন্য কাগজ কলম ক্রয় 200 টাকা। ব্যবসায়ের জন্য আমাদের অনেক সময় কলম প্রয়োজন পড়ে, কাগজ প্রয়োজন পড়ে, কার্বন কপি প্রয়োজন পড়ে, এইরকম অন্যান্য মণিহারি দ্রব্য আমাদের প্রয়োজন পড়ে। সুতরাং এটা আমার ব্যবসার জন্য এই কাগজ কলম এটা হবে মণিহারি খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 200 টাকা। জানুয়ারি 18, ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। এখানে আমার প্রশ্ন হলো আলমারিটা কি নতুন না পুরাতন? যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ নেই সুতরাং আমাদের নতুন হিসাবেই হিসাবভুক্ত করতে হবে। সুতরাং হবে আলমারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 1500 টাকা। এখন যদি এটা পুরাতন হতো তখন এটা কীভাবে হতো? যদি পুরাতন আসবাবপত্র বা আলমারি ক্রয়ের পরিবহন হতো তাহলে এটা এইভাবে হতো যে আলমারি ক্রয়ের পরিবহন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এটা নতুন সুতরাং এটা হবে, যেহেতু কোনো কিছু উল্লেখ নেই এটা নতুন হিসাবে ধরা হয়েছে সুতরাং আলমারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 1500 টাকা। 28, জানুয়ারি 28, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 800 টাকা। এখানে ব্যক্তিগত প্রয়োজনে মালিক পণ্য নিয়ে যেতে পারে, নগদ টাকা নিয়ে যেতে পারে। এখানে ব্যক্তিগত প্রয়োজনে উনি টাকা না নিয়ে পণ্য উত্তোলন করে নিয়েছেন। পণ্য বলতে আমাদের ব্যবসায়িক পণ্য, সুতরাং এটা জাবেদা হবে। মালিক কোনো কিছু নিয়ে গেলে সেটা উত্তোলন নামে ডেবিট এবং মালিক কিছু প্রতিষ্ঠান দিলে সেটা মূলধন নামে ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 800 টাকা, সুতরাং উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। এখন আমাদের করণীয়। ক, চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে। এখানে আমার প্রশ্ন হলো যে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কী ছিল সেটা আমার নির্ণয় করতে হবে। এখানে আমার নম্বর থাকবে 2। খ, 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। এখানে নম্বর থাকবে 4। গ, জানুয়ারি মাসের 8, 15, 18 ও 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। এখানে আমার নম্বর থাকবে 4। এখন আমরা শিখব কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়। কতে আমার ছিল যে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখানে আমার প্রথমে দিতে হবে তারিখ, বিবরণ, টাকা।
এখানে প্রশ্ন দেখেন, আমার প্রারম্ভিক মূলধন ছিল জানুয়ারি 1 তারিখে নগদ 2,50,000 টাকা ও 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। মূলত এই মূলধন নিয়ে আমাদের ব্যবসা শুরু করা হয়েছিল। সুতরাং আমাদের প্রারম্ভিক মূলধন হবে 2017 জানুয়ারি 1 নগদ 2,50,000 টাকা এবং আসবাবপত্র বাবদ 65,000 টাকা। মোট প্রারম্ভিক মূলধন হবে 2,50,000 যোগ 65,000, টোটাল হবে 3,15,000। তার মানে আমার এই 3,15,000 টাকা হলো প্রারম্ভিক মূলধন। উত্তর, প্রারম্ভিক মূলধনের পরিমাণ 3,15,000 টাকা। খতে আমার প্রশ্ন ছিল 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। আর 5 তারিখে ছিল 5% বার্তায় সুবর্ণ ট্রেডার্সের কাছে প্রতি ফুট 192 টাকা দরে 250 ফুট জিআই পাইপ বিক্রয়। এখন আমার জানতে হবে চালান কি। চালান মূলত পণ্যের দর, পরিমাণ, শর্ত এবং ভুল ত্রুটি সংশোধন সহ ক্রেতার বরাবর যে দলিল প্রেরণ করে তাকে মূলত চালান বলা হয়। এই চালান নিয়ে আমি আগামী একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখেন, খ 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করা হলো। আমার এখানে চালান নং ছিল 205, ক্রেতার নাম সুবর্ণা ট্রেডার্স। ঠিকানা, এখানে আমাদের কোনো ঠিকানা নেই, সুতরাং আমরা ঠিকানাটা গ্যাপ রেখেছি। আমার চালানটা তৈরি করেছিলেন বিক্রেতা চৌধুরী হার্ডওয়্যারের চালান। তারিখ ছিল 5 জানুয়ারি 2017। ক্রমিক নং 1, মালের বিবরণ। এখানে ক্রমিক নংয়ের মধ্যে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হতে পারে। সুতরাং আমাদের এখানে ছিল লেনদেন ছিল যেহেতু 5 তারিখের লেনদেন অবলম্বনে এখানে শুধু একটি, সুতরাং আমরা একটি নিয়ে কাজ করব। মালের ক্রমিক নং, মালের বিবরণ, দর বলতে এখানে প্রতিটা পণ্যের মূল্যের দাম কত, পরিমাণ এবং কতটুকু বিক্রয় করা হয়েছিল। টাকার পরিমাণ এখানে মোট টাকার পরিমাণ। তাহলে ক্রমিক নং 1, জিআই পাইপ 192 টাকা দর ছিল, পরিমাণ ছিল 250 ফিট। তাহলে আমার দাম আসে 48,000 টাকা। বাদ কারবারি বাট্টা, আমরা এর আগে বলেছি যে কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না, এটা বাদ দিয়ে দেখাতে হয়। সুতরাং কারবারি বাট্টা 5% হয় আমার 48,000 টাকার, 5% হয় 2,400 টাকা। যোগ প্যাকিং চার্জ মূলত এর সাথে যোগ করে দেখাতে হয়। প্যাকিং চার্জটা হলো 500 টাকা। সুতরাং 45,600 যোগ হলো 500 টাকা, মোট হলো 46,100। এখানে আমার কথায় লিখতে হবে 46,100 টাকা মাত্র। বিক্রয়ের শর্ত, এখানে বিক্রয় শর্ত যদি বিক্রেতা কোনো শর্ত দেওয়া থাকে সেখানে এই বিক্রয় শর্ত উল্লেখ করতে হবে। এখানে যদি কোনো শর্ত নেই আমার, তাহলে এখানে আমার গ্যাপ আছে। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য। যদি এখানে কোনো ভুল থাকে সেগুলো আমরা এখানে সংশোধন করে দেখাবো। বিক্রেতার স্বাক্ষর, এখানে বিক্রেতার স্বাক্ষর দিতে হবে। উত্তর, চালানের টাকার পরিমাণ 46,100 টাকা। নোট, প্যাকিং খরচ ক্রেতাকে পরিশোধ করতে হবে বলে ধরে নেওয়া হলো। সুতরাং এটা ক্রেতার সাথে প্যাকিং খরচটা যোগ দিয়ে দেখাতে হবে। গতে আমার প্রশ্ন ছিল জানুয়ারি মাসের 8, 15, 18 ও 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। চৌধুরী হার্ডওয়্যারের সাধারণ জাবেদা। দেখেন প্রথমে কীভাবে গড়টা করতে হয়। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখের মধ্যে এখানে তারিখ এবং সাল উল্লেখ থাকবে, বিবরণ এখানে বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। খতিয়ান পৃষ্ঠা এখানে অনেকে ভুল করে। খতিয়ান পৃষ্ঠা হলো এই আমার জাবেদা বইয়ের হিসাবের যে নম্বরটা বা কত নম্বর পৃষ্ঠা, এটা ঠিক খতিয়ান বইয়ের ওই পৃষ্ঠায় এটা উল্লেখ থাকবে, যাতে আমরা সহজেই এখানে পৃষ্ঠা দেখে ওই খতিয়ান পৃষ্ঠা বই থেকে সহজে বের করতে পারি। এখানে যদি আমাদের কোনো পৃষ্ঠা নেই, তাই আমাদের এখানে কোনো পৃষ্ঠার লেখা নেই। যদি পৃষ্ঠা থাকে, যেমন এখানে পৃষ্ঠা যদি হতো 200, তাহলে আমরা এই জাবেদা বইয়ের 200 পৃষ্ঠা দেখে ঠিক খতিয়ান থেকে সেই 200 পৃষ্ঠা দেখে আমরা সহজেই বের করতে পাবো। ডেবিট টাকা আমার ডেবিট পাশে লিখতে হবে এবং ক্রেডিট টাকা আমার ক্রেডিট পাশে লিখতে হবে। 2017 জানুয়ারি 8 আমার প্রশ্ন ছিল, জানুয়ারি 8 তারিখে আমার প্রশ্ন ছিল
রাজন ট্রেডার্সের কাছ থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। তার মানে রাজন ট্রেডার্সের কাছ থেকে পণ্য আমরা ক্রয় করেছিলাম কিন্তু এবং কোনো ক্যাশ টাকা দিইনি, এর পরিবর্তে আমরা চেক দিয়ে দিয়েছি। চেক হলো আমরা ব্যাংক থেকে আমরা টাকা ওনাকে পরিশোধ করে দিব। সুতরাং আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট 41,500 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু আমার ব্যাংক থেকে টাকা কমে গেছে সুতরাং আমার ব্যাংক হিসাব হবে ক্রেডিট 41,500 টাকা। এখানে ব্যাখ্যা হবে, জাবেদার অবশ্যই ব্যাখ্যা আমাদের দিতে হবে। পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো জানুয়ারি 15। আমার প্রশ্ন ছিল ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় 200 টাকা। ব্যবসায়ের জন্য কাগজ, কলম, কার্বন এগুলো আমরা মনিহারি হিসাবে অন্তর্ভুক্ত করি। সুতরাং আমার মনিহারি হিসাব ডেবিট 200 টাকা, নগদান হিসাব ক্রেডিট 200 টাকা। যেহেতু আমার নগদ টাকা চলে গেল এবং মনিহারি হিসাব বাবদ আমার এটা খরচ বেড়ে গেল, সুতরাং মনিহারি হিসাব ডেবিট 200 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 200 টাকা। যেহেতু নগদে মনিহারি ক্রয় করা হলো। জানুয়ারি 18 ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। এখানে একটু খেয়াল করতে হবে, এখানে উল্লেখ ছিল যে ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয়, এখানে সুনির্দিষ্ট কোনো উল্লেখ নেই এটা কি নতুন আলমারি ক্রয়ের জন্য বা পুরাতনের জন্য। যদি কোনো কিছু আমরা এখানে একটু খেয়াল করব, যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেটা আমরা নতুন হিসাবে গণ্য করব। সুতরাং এটা ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা, এটা আমার নতুন হিসাবেই ধরতে হবে। মনে রাখতে হবে নতুন কোনো আলমারি বা আসবাবপত্র কিনলে সেটা আলমারির সাথে হিসাবভুক্ত করতে হয়। তাহলে আমার হবে আলমারি যেহেতু আমার একটা আসবাবপত্র, সুতরাং আসবাবপত্র হিসাব ডেবিট 1500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1500 টাকা। এটা যদি নতুন হয়, যদি এটা পুরাতন হতো তাহলে আমার কীরকম হতো? যদি পুরাতন হতো তাহলে হতো ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। যদি পুরাতন হলে আমার এটা হতো আলমারি বা আসবাবপত্রের পরিবহন ব্যয় 1500 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এটা নতুন সুতরাং এটা হবে আমার আসবাবপত্র হিসাব ডেবিট 1500 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 1500 টাকা। 28 আমার প্রশ্ন ছিল ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। এখন একটু খেয়াল করতে হবে, ব্যক্তিগত বলতে কি একমাত্র মালিকই উত্তোলন করার অধিকার রাখে। মালিক যদি কোনো কিছু আমার প্রতিষ্ঠানে দেয় সেটা আমার মূলধন নামে ক্রেডিট, এবং কোনো কিছু যদি উনি নিয়ে নেন বা উত্তোলন করেন তাহলে সেটা আমার উত্তোলন নামে ডেবিট। এখানে আমরা মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছেন কত? 800 টাকা। উনি নগদ টাকা নিতে পারতো, ব্যাংক থেকে নিতে পারতো, কিন্তু উনি ব্যবসায়ের পণ্য নিয়ে গেছেন 800 টাকা। সুতরাং উত্তোলন হিসাব ডেবিট 800 টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু ব্যবসায়িক পণ্য নিয়ে গেছেন সুতরাং ক্রয় হিসাব ক্রেডিট হবে 800 টাকা। ব্যাখ্যা হবে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো। তাহলে আমার এখানে হবে, এখানে জানুয়ারি 8, 15, 18, 28 এইগুলো আমার যোগ করে দেখাতে হবে। আমার 8-এ ছিল 41,500, 15-তে ছিল 200, 18-তে ছিল 1500, 28-এ ছিল 800 টাকা। টোটাল আমার যোগফল হবে 44,000 টাকা। ঠিক দেখেন, ক্রেডিট পাশে 41,500, 200, 1500 টাকা, 800 টাকা, টোটাল হবে আমার 44,000 টাকা। উত্তর জাবেদার যোগফল 44,000 টাকা। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ক্লাসটি অতি সহজেই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্টস করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।